হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দ্য মেডিল্যাবের নতুন একটা লেকচার ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো অনেকদিন পর লেকচার ক্লাস নিয়ে আবার তোমাদের রিকোয়েস্টে আবার লেকচার ক্লাস নিয়ে চলে এসেছি। তো এতদিন ধরে রিক্রুটমেন্টের ভিডিও দিচ্ছিলাম, যেহেতু তোমাদেরই ডিমান্ড ছিল রিক্রুটমেন্টের ভিডিও দেওয়ার, তো এতদিন ধরে দিয়েছি। বাট আজকে আমি লেকচার ক্লাসের একটা ভিডিও আপলোড করব, যেটা হচ্ছে তোমার সিমেন অ্যানালিসিসের ওপর। তো সিমেন অ্যানালিসিসটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেটা বলে। তো আমাদের রুটিন কাজের জন্য এগুলো, যেমন হচ্ছে তোমার ইউরিন স্যাম্পেলের জন্য যেমন রুটিন এক্সামিনেশন হয়, স্টুলের যেরকম রুটিন এক্সামিনেশন হয়, তো ঠিক সেরকমই সিমেন অ্যানালিসিসও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর এটা তোমাদেরকে টোটালটা পড়তে হবে এবং এক্সামের জন্য এটা প্রিপারেশন নিতে হবে। প্লাস হচ্ছে তোমরা ডেলি বেসিসে যদি এরকম স্যাম্পেল পাও, সিমেন স্যাম্পেল যদি পাও, তাহলে তোমরা কীভাবে রিপোর্টিং করবে, তো টোটালটা আজকে বলবো। গোটা রিপোর্ট ফরম্যাট কীভাবে বানাবে সেটাও আজকে বলবো। তো গোটা ভিডিওটা দেখতে থাকবে উইদাউট স্কিপ করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করে দিই। দেখো, সিমেন অ্যানালিসিসটা পড়তে গেলে আগে জানতে হবে যে সিমেন্টটা কী জিনিস, ঠিক আছে? তো দেখো এখানে লিখে দিয়েছি আমি, এটা হচ্ছে কি না, সিমেন ইজ এ গ্রে হোয়াইট ফ্লুইড produced by the testes of male. Semen is a composition of spermatozoa, যেটা হচ্ছে আমরা স্পার্ম বলে থাকি, ঠিক আছে? যেটা কীরকম দেখতে হয়, স্পার্মের যে তোমার স্ট্রাকচার আছে সেটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। তো এটা হচ্ছে এরকম দেখতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে স্পার্মাটোজোয়া, এটা হচ্ছে স্পার্মাটোজোয়া, যেটার ভিতরে এরকমভাবে একটা নিউক্লিয়াস থাকে। তো এটা হচ্ছে হেড আর এটা হচ্ছে টেল, ঠিক আছে? আর এইটা হচ্ছে নেক পোর্শন, মানে গলা। যেটা হেড আর টেলের মিডল পোর্শন আছে সেটাকে বলা হচ্ছে নেক, ঠিক আছে? তো এটা আমি একবার তাও লিখে দিচ্ছি, দেখো তোমাদের বোঝার জন্য। এই পোর্শনটাকে আমরা বলবো হেড, এটাকে বলবো নেক, অ্যান্ড এটাকে বলবো টেল, ঠিক আছে? তো এরকম হচ্ছে স্পার্মাটোজোয়া দেখতে হয় আন্ডার মাইক্রোস্কোপ, ঠিক আছে? আমরা তো এটা খালি চোখে দেখতে পাবো না। তো সিমেনটা কি বলছে না, সিমেন ইজ এ কম্পোজিশন অফ স্পার্মাটোজোয়া, ফ্রুক্টোজ অফ আদার এনজাইমস টু হেল্প স্পার্ম সার্ভাইভ অ্যান্ড প্রমোট ফার্টিলাইজেশন। তো এই যে সিমেন অ্যানালিসিসটা আমরা পড়ছি, এর গোটাটাই বেস করে আছে একটা জিনিসের ওপর, যেটা হচ্ছে ফার্টিলাইজেশন। তো সিমেন অ্যানালাইসিস বেসিক্যালি করা হয় মেন অনেকগুলো উদ্দেশ্য আছে, কিন্তু মেন যে ইম্পর্টেন্ট যে উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্টিলিটিটা চেক করার জন্য। মেল হচ্ছে কোনো পুরুষের ফার্টিলিটি চেক করার জন্য। যেসব কাপলদের হচ্ছে যে বেবি হয় না, কোনো ইস্যু নিতে প্রবলেম হচ্ছে, কোনো কারণে তারা কনসিভ করতে পারছে না, তখন সেই ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস ডক্টর সাজেস্ট করে যে ফার্টিলিটিটাকে চেক করার জন্য। এর মধ্যে মেন যে গ্লুকোজটা বলবে হচ্ছে যে সুগার যেটা থাকে সেটা হচ্ছে ফ্রুক্টোজ। প্রচুর পরিমাণে প্রেজেন্ট থাকে ফ্রুক্টোজ। কেন প্রেজেন্ট থাকে না, ফ্রুক্টোজটা হচ্ছে নারিশ করছে কাকে, স্পার্মাটোজোয়াকে। নারিশ মানে হচ্ছে তার লালন পালন করা, যত্ন করা বা সেবা শুশ্রূষা করা। নারিশমেন্ট মানে স্পার্মটাকে তোমার ম্যাচিওর হতে সাহায্য করছে, তার যা এনার্জি যে সাপ্লাইয়ের দরকার হয় সেই এনার্জিটা সাপ্লাই করছে কে, আমার ফ্রুক্টোজ। তো ফ্রুক্টোজটা স্পার্মের মধ্যে, সিমেনের মধ্যে প্রচুর পরিমাণে প্রেজেন্ট থাকে। তো এটা কোশ্চেনে জিজ্ঞাসা করবে যে সিমেনের মধ্যে কোন হুইচ টাইপ অফ সুগার ইজ প্রেজেন্ট ইন সিমেন। তো তোমাকে তখন অ্যান্সার করতে হবে ফ্রুক্টোজ, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা এমসিকিউ পেয়ে গেলাম, যেটা হচ্ছে ফ্রুক্টোজ, ঠিক আছে? ডায়াগনস্টিক ইম্পর্টেন্স কী আছে, কেন আমার স্পার্ম বা সিমেন অ্যানালাইসিস করার প্রয়োজন আছে, তো সেটা দেখো কী কী কাজে লাগে। প্রথমেই হচ্ছে ইট হেল্পস ইন এভালুয়েটিং দ্য মেল ফার্টিলিটি। এটা হচ্ছে মেল ফার্টিলিটিটাকে ইন্ডিকেট করছে, যে স্পার্ম কাউন্টটা কত বেশি আছে বা কত কম আছে, সেটা দিয়ে আমরা জানতে পারবো যে একটা মেল পারসন সে ফার্টিলিটির জন্য উপযুক্ত না উপযুক্ত নয়। হচ্ছে কোনো কাপল যদি কনসিভ করতে না পারছে, তো তাহলে প্রথমেই তাকে তার হাজব্যান্ডের এখানে সিমেন অ্যানালিসিস করতে দেওয়া হয়, যে তার সিমেনের মধ্যে কতগুলো স্পার্মাটোজোয়া মোটাইল আছে, তার যে মরফোলজিক্যাল যে স্ট্রাকচার আছে সেটা ঠিক আছে কিনা। তো এই সব জিনিসগুলো দেখে এটা বিচার করা হয় যে সেই মেলটা ফার্টাইল না নন ফার্টাইল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা হেল্প করছে সিমেন অ্যানালাইসিসে। তো নেক্সট হচ্ছে টু চেক দ্য এফেক্টিভনেস অফ ভ্যাসেক্টমি, ঠিক আছে? তো ভ্যাসেক্টমি হচ্ছে যে যেরকম ফিমেলদের ক্ষেত্রে লাইগেশন একটা টিউবক্টমি করা হয়, যেটাকে লাইগেশন বলা হয়। তো এটা কি হবে না, হচ্ছে
পরবর্তী ক্ষেত্রে সেই পার্সনটা যদি ফিমেল হয় তাহলে তার ক্ষেত্রে টিউবেক্টমি করা হয়, তো টিউব দুটো কেটে দেওয়া হয়। তো ফ্যালোপিয়ান টিউবটা কেটে দেওয়ার ফলে ওভারি থেকে কোনো ওভা এসে এই তোমার ইউটেরাসের মধ্যে পৌঁছাতে পারছে না, বা কোনো স্পার্মের সাথে কন্ট্যাক্ট করে সেটা কোনো মানে ফিটাস তৈরি করতে পারছে না। তো ঠিক সেরকমভাবেই ভেসোক্টমি হচ্ছে একটা টেকনিক যেটার সাহায্যে, মানে যেটা বাংলায় বলা হয় পুরুষ বন্ধ্যত্বকরণ। তো সেরকম যেমন ফিমেলদের ক্ষেত্রে লাইগেশন হয়, তো ঠিক সেরকমই একটা ভেসোক্টমি একটা টেকনিক যার সাহায্যে পুরুষ বন্ধ্যত্বকরণ হয়। মানে হচ্ছে সেই ব্যক্তিটার দ্বারা আর কোনো মানে ফার্টিলাইজেশন হবে না। তো পপুলেশন রোধ করার জন্য এটা একটা টেকনিক, যেমন ফিমেলদের ক্ষেত্রেও হয় সেরকম মেলদের ক্ষেত্রেও হয়। তো যে মানে অপারেশন হয় বা যে সার্জারি হয়, তো সেইটা সাকসেসফুল হয়েছে কি না সেটা জানার জন্য এখানে সিমেন অ্যানালিসিস করা হয়। তো এই ভ্যাসেক্টমি করার পর কি হয় না, যে সিমেন্টটা থাকে সেই সিমেন্টটার মধ্যে এই লিকুইডটা তো থাকে, মানে গ্রেইশ হোয়াইট যে ফ্লুইডটা থাকে সেটা থাকে, কিন্তু সেটার মধ্যে কোনো রকম স্পার্মাটোজোয়া প্রেজেন্ট থাকে না। তো হচ্ছে যদি সেটার মধ্যে একটা দুটো যদি স্পার্মাটোজোয়া চলে আসে, দ্যাট মিনস ভ্যাসেক্টমি সাকসেসফুল হয়নি। ঠিক আছে, তো তারপর হচ্ছে 3 নাম্বার পয়েন্ট কি বলছে, ইট হেল্পস ইন দ্য ডায়াগনোসিস অফ অ্যাজোস্পার্মিয়া আর অলিগোস্পার্মিয়া। তো অ্যাজোস্পার্মিয়া কি আর অলিগোস্পার্মিয়া কি এটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি বলবো। তো এই স্পার্মের অনেকটা চ্যাপ্টার আছে যেটা একটা ভিডিওতে কভার করা যাবে না, তো এইগুলোর উপর আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, তো তখন তোমাদেরকে ওটা বলবো। ঠিক আছে, তো হচ্ছে হেল্প ইন দ্য মেডিকো লিগাল কেসেস। লাস্ট হচ্ছে মেডিকো লিগাল কেস। মেডিকো লিগাল কেস মানে হচ্ছে যেগুলো লিগাল কেসের সাথে যুক্ত, যেমন হচ্ছে কোনো সাসপেক্টেড রেপ হয়েছে, তো সেই ক্ষেত্রে যে মানে যে ফিমেল পার্সন আছে, তো সেই ফিমেল পার্সনের যে ভ্যাজাইনাল যে সোয়াব থাকে, তো সেই সোয়াবটার মধ্যে দেখা হয় যে স্পার্ম যারা সাসপেক্টেড ব্যক্তি আছে তাদের সাথে কারো স্পার্ম ম্যাচ করছে কিনা। তো সেই ক্ষেত্রে এই যে মেডিকো লিগাল কেস মানে হচ্ছে যেগুলোর সাথে লিগাল কেসটা যুক্ত, ঠিক আছে, তো সেই কেসগুলোকে সলভ করার জন্য এই প্রসেসটা করা হয়, যেটা হচ্ছে সিমেন অ্যানালিসিস। ঠিক আছে, তো এই পয়েন্ট কটা মনে রাখবে, এর ডায়াগনস্টিক ইম্পর্টেন্স হচ্ছে এটা। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে এবারে আমরা যাব ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এক্সামিনেশনে, মানে মেন যেটা আমাদেরকে ল্যাবরেটরিতে করতে হবে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এক্সামিনেশন, সেটার দিকে যাব। তো তার আগে বলতে হবে যে কালেকশনটা সেটা। ঠিক আছে, তো কালেকশন বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টকে বলা হয় ল্যাবরেটরির মধ্যেই একটা সেপারেট রুম থাকে, যেখানে পেশেন্টকে বলা হয় বাই মাস্টারবেশন স্যাম্পলটাকে কালেক্ট করতে। ঠিক আছে, আর না হলে কারো যদি মানে কাছাকাছি বাড়ি থাকে বা খুব তাড়াতাড়ি ল্যাবের মধ্যে স্যাম্পলটা পৌঁছে দিতে পারে, তাহলে সে বাড়ি থেকেও কালেক্ট করতে পারে, যেমন পেশেন্ট কমফোর্টেবল ফিল করবে, তো সেরকমভাবে পেশেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, তো সেরকমভাবে স্যাম্পলটা কালেক্ট করে। ঠিক আছে, তো এরপরে দেখব যে কিভাবে এই আমরা টেস্ট করব ল্যাবরেটরিতে আর কীভাবে রিপোর্টিং করব। আমাকে প্রথমে মেনশন করতে হবে ভলিউম। ঠিক আছে, যেমন ইউরিনের ক্ষেত্রে ভলিউম থাকে, তার স্পেসিফিক গ্র্যাভিটি থাকে, তার পিএইচ থাকে, রিয়াকশন, এই সব জিনিসগুলো ইনক্লুডেড থাকে। ঠিক সেরকম এই সিমেন অ্যানালিসিসেরও সেম একটা ফর্মেট হয়, যেখানে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এক্সামিনেশন থাকবে, তার সাথে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন থাকবে। মানে আমি ফিজিক্যালি কী কী দেখতে পাচ্ছি, সেটা কত ভলিউম, তার কালার কী আছে, তার অ্যাপিয়ারেন্স কী আছে, তার হচ্ছে লিকুইফেকশন টাইম কত, পিএইচ কত, এইসব জিনিসগুলো ফিজিক্যাল এক্সামিনেশনের আন্ডারে আসছে। ঠিক আছে, আর মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনের আন্ডারে আসবে তার মোটিলিটি, তার মরফোলজি, কোনো রকম পাস সেল আছে কিনা, কোনো ফ্রুক্টোজ লেভেল কত আছে, তো এইসব এটা ফ্রুক্টোজ লেভেলটা এটা হচ্ছে কেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে পড়ছে, মাইক্রোস্কোপিক্যালের মধ্যে নয়। তো এবারে আমরা দেখব যে নর্মাল কী কী আছে আর কত থাকলে কী রকম রিপোর্ট হয়। তো প্রথমেই হচ্ছে ভলিউম। তো ভলিউম আমার থাকার কথা নর্মাল, আমি বলছি নর্মাল রেঞ্জ বলছি 1.5 থেকে 4 ml আমার নর্মালি থাকার কথা। যদি 1.5 ml এর কম কারো থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা কিন্তু এক্সামে বারবার জিজ্ঞাসা করে যে ভলিউম কত হতে হবে। নর্মাল পার্সনের সিমেনের ভলিউম 1.5 থেকে 4 ml মতো হতে হবে। এরপরের কালার কি না, কালার আমি প্রথমেই বলে দিচ্ছি, এটা একটা গ্রে হোয়াইট ফ্লুইড, এটা গ্রে হোয়াইট ফ্লুইড, তো এটা গ্রে টু হোয়াইট কালার হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স হচ্ছে ভিসকোয়াস বা ভিসকোসিটি যেটাকে বলে, ভিসকোয়াস মানে হচ্ছে থিক, ডেন্স মানে ঘন। ঠিক আছে, তো এটা মানে লিকুইফ্যাকশন টাইম। লিকুইফ্যাকশন টাইম হচ্ছে যে থকথকে যে জিনিসটা থাকে, যেটা ডিপ কনডেন্স বা ঘন যে পদার্থ থেকে এটা লিকুইডে পরিণত হয়, তো সেই যে ঘন জিনিসটা থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে, তো সেইটার জন্য মিনিমাম মানে যে কমপ্লিটে যে টাইমটা লিকুইফ্যাকশন টাইম বলে ওকে, সেটা হচ্ছে 20 থেকে 30 মিনিট। 20 থেকে 30 মিনিটের মধ্যে এই প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মানে একটা কনডেন্স একটা মেটেরিয়াল থেকে এটা একটা লিকুইড মেটেরিয়ালে পরিণত হবে, যেটাকে বলা হচ্ছে লিকুইফ্যাকশন টাইম। তো সেটা হচ্ছে 20 থেকে 30 মিনিট।
ঠিক আছে। এই টাইমের আগে যদি কারো মানে সিমেন্টটা যদি লিকুইফাইড হয়ে যায় তাহলে সেটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে পিএইচ দেখব। পিএইচ হচ্ছে 7.2 থেকে 8.5, যেটার এভারেজ হচ্ছে 7.7। ওকে, তো পিএইচ এটা আমরা চোখে দেখে বুঝতে পারবো না, এটার জন্য লিটমাস পেপার বা হচ্ছে যে পিএইচ মিটার অথবা যে স্ট্রিপগুলো থাকে সেই স্ট্রিপগুলো ইউজ করতে পারি। তো এই হয়ে গেল আমার ফিজিক্যাল এক্সামিনেশন, ঠিক আছে। এবারে দেখব মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা কি কি দেখতে পাবো। আমার যে মেন কাজটা ল্যাবরেটরিতে, তো সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, এটার উপরে ডিপেন্ড করছে অনেক কিছু। তো এখানে তোমাকে দেখতে হবে মোটিলিটি, ঠিক আছে। মোটিলিটি মানে চলমানতা, মানে চলছে কতটা, মানে হচ্ছে স্পাম যদি তোমরা দেখে থাকো তাহলে দেখতে পাবে যে এগুলো চলমান, ঠিক আছে, খুব স্পিডলি মুভ করে। যদি মাইক্রোস্কোপে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে খুব স্পিডে এরা মুভ করে, ঠিক আছে। তো এই মোটিলিটিটা অ্যাটলিস্ট 60% হতে হবে। আর এই যে ইয়েটা একটা সিমেনের মধ্যে যে স্পার্মের যে কাউন্টটা সেটা কত হয়, নর্মাল রেঞ্জ 60 থেকে 150 মিলিয়ন পার ml, মানে এতগুলো স্পার্ম থাকে পার ml এ, ঠিক আছে। কিন্তু তার মধ্যে থেকে একটা স্পার্মই কিন্তু ওভাকে ফার্টিলাইজ করতে পারবে, মানে কতটা কম্পিটিশন হয়, ঠিক আছে। একটা ওভাকে ফার্টিলাইজ করার জন্য পার ml এ এত মিলিয়ন 60 to 150 মিলিয়ন স্পার্ম প্রেজেন্ট থাকে সিমেনের মধ্যে, যেটা নর্মাল রেঞ্জ হচ্ছে 1.5 থেকে 4 ml। 1 ml এ এত থাকে, তাহলে কত প্রেজেন্ট থাকছে সেটা তোমরা আন্দাজ করতে পারছো। কিন্তু এইটার মধ্যে থেকে মাত্র একটা স্পার্ম যে উপযুক্ত বা যোগ্য, যে টোটাল জার্নিটাকে কমপ্লিট করতে পারবে, তো সেই হচ্ছে ওভার সাথে ফার্টিলাইজ হতে পারবে। তো এটা হচ্ছে অ্যাটলিস্ট 60% মোটিলিটি থাকতে হবে স্পার্মের মধ্যে, তবেই হচ্ছে সে ফার্টিলিটি টেস্টটা মানে উতরে যাবে, ঠিক আছে। এখানে যদি মোটিলিটি যদি কমে যায় 50/A, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে কনসিভ করার চান্সেস অনেক কমে যাচ্ছে, সেই দ্বারা, সেই মেল পার্সন দ্বারা কিন্তু কনসিভ করার চান্সেস অনেক কম থাকছে। আর হচ্ছে মরফোলজি, অ্যাটলিস্ট 70% নর্মাল স্পার্মাটোজোয়াকে প্রেজেন্ট থাকতে হবে, অ্যাটলিস্ট 70% যদি প্রেজেন্ট মরফোলজিক্যালি যদি নর্মাল থাকে। কেন মরফোলজিক্যালি অ্যাবনর্মালিটি কী কী হতে পারে সেটা আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, তবুও একটু হালকার মধ্যে বলে দিই। মরফোলজিক্যালি অ্যাবনর্মালিটি হতে পারে কখন না, আমরা জেনারেল যে স্ট্রাকচারটা দেখি সেখানে দেখি একটা হেড আছে, একটা নেক আছে, একটা টেল আছে। কিন্তু যদি মরফোলজিক্যালি অ্যাবনর্মাল স্পার্মাটোজোয়া দেখতে পাই তাহলে কীরকম হবে, কারো দেখব দুটো হেড আছে, কারো দেখবো একটা হেড আছে দুটো টেল আছে, কারো শুধুমাত্র হেডটা রয়েছে টেলটা নেই। তো এরকম টাইপের ডিফেক্টিভ যদি কোনো প্রেজেন্ট থাকে স্পার্মাটোজোয়া, যদি এই অ্যাটলিস্ট 70% নর্মাল থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এই রকম যদি অ্যাবনর্মাল মরফোলজি যদি বেশি প্রেজেন্ট থাকে তাহলে সেই স্পার্ম কিন্তু ফার্টিলাইজেশন করার জন্য যোগ্য নয়, ঠিক আছে। নেক্সট দেখবো যে পাস সেল মানে হচ্ছে যদি কোনো ইনফেকশন থাকে, পেশেন্টের যদি কোনো ইনফেকশন থেকে থাকে তাহলে আমরা পাস সেল পাবো। পাস সেল আর কিছু নেই, হোয়াইট ব্লাড সেল। যেখানে যেখানে ইনফেকশন হবে আমাদের কি হোয়াইট ব্লাড সেল সেখানে কি করবে, যুদ্ধ করার জন্য চলে যাবে। তো যুদ্ধ করার পর যে ডেড মানে মৃত যে ডাব্লিউবিসিগুলো থাকে তাদেরকে আমরা পাস সেল বলি। যেমন আমাদের ইউটিআই হলে পাস সেল, ইউরিন দিয়া পাস সেল নামে, এক্স্যাক্ট সেরকমই পাস সেল আমরা দেখতে পাবো এই সিমেন অ্যানালিসিস যখন করব আন্ডার মাইক্রোস্কোপ তখন। কিন্তু নর্মাল যে সিমেন অ্যানালিসিস বা যে নর্মাল যে সিমেন যদি হয় তাহলে সেখানে কোনো পাস সেল থাকার কথা নয়, কোনো রকমের পাস সেল থাকার কথা নয়, এটা মাথায় রাখবে। ইট শুড বি জিরো, ঠিক আছে। পাস সেল জিরো থাকবে যদি সেই সিমেন অ্যানালিসিসটা সেটা যদি নর্মাল হয় তাহলে সেখানে জিরো থাকার কথা। কিন্তু সেখানে যদি একটা দুটো পাস সেল প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু সেখানে কোনো ইনফেকশন আছে পেশেন্টের, তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন ইউরিনের ক্ষেত্রে 1 to 2 বা 0 to 2 হচ্ছে নর্মাল, বাট এখানে কিন্তু নয়, এটা হচ্ছে বডি ফ্লুইড একটা সেমিনাল, যেটা হচ্ছে টেস্টিস থেকে, মেল টেস্টিস থেকে মানে প্রডিউস হচ্ছে, সেখানে কোনো রকমের ইনফেকশন থাকার কথা নয় নর্মাল পার্সনের ক্ষেত্রে, এটা কিন্তু মাথায় ভালো করে ঢুকে নিও। পাস সেল শুড বি জিরো। নেক্সট হচ্ছে ফ্রুক্টোজ লেভেল। তো ফ্রুক্টোজ লেভেল যেটা আমি বলেছি মেন উপাদান সিমেনের যে মেন যে সুগার সেটা হচ্ছে ফ্রুক্টোজ, যেটা স্পার্মাটোজোয়াকে নারিশ করছে, তাকে সার্ভাইভ করতে সাহায্য করছে অ্যান্ড ফার্টিলাইজেশনে হেল্প করছে, ঠিক আছে। তো এই ফ্রুক্টোজের লেভেলটা হতে হবে গ্রেটার দেন 150 mg/dl, 150 mg/dl এর থেকে বেশি হতে হবে এই ফ্রুক্টোজ লেভেলটাকে, ওকে। তবেই কিন্তু একটা স্পার্মাটোজোয়া ভালোভাবে নারিশ হতে পারবে, ভালোভাবে মানে হৃষ্টপুষ্ট হতে পারবে, সে তার মোটিলিটি পাবে, তার ফার্টিলাইজেশন ক্ষমতা পাবে, সব কিছুই পাবে। যদি ফ্রুক্টোজ লেভেল কমে
কমে যায় 150 থেকে যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু সেই স্পার্মটা উইক হবে, তার দ্বারা অতটা জার্নি করা সম্ভব হবে না। যেটা গোটা সার্ভিক্স থেকে ইউটেরাসের মধ্যে দিয়ে যখন টিউবে যাবে, এতটা যে জার্নি আছে সেই জার্নিটা সে কমপ্লিট করতে পারবে না, তার আগে সে মারা যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে গোটা সিমেন অ্যানালিসিসটা, যেটা মাইক্রোস্কোপিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এক্সামিনেশন টোটালটা বললাম। নেক্সট হচ্ছে পরের ভিডিওটাতে আমি যে স্পার্মের যে স্ট্রাকচার আছে বা তার অ্যাবনর্মালিটি কী কী আছে, অ্যাজোস্পার্মিয়া, এই যে এখানে যেটা বললাম অলিগোস্পার্মিয়া, ওইটা নিয়ে আলোচনা করব। তো এটা ছিল পার্ট 1। তো এই ভিডিওটা যদি ভালো লাগে আর একটু হেল্পফুল লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে অনেক অনেক শেয়ার করে দিও, যারা কলেজে এই ট্রেডে আছো, কলেজ ডিএমএলটি বা পিএমএলটি নিয়ে পড়ছে, বা যদি বায়োলজির কোনো স্টুডেন্ট থেকে থাকে যাদের এগুলো দরকার, ফিজিওলজি যদি কেউ থেকে থাকো তাদের সাথে শেয়ার করে দিও। আর ভিডিওটা অনেক অনেক লাইক করে দিও, নিচে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিও কেমন লাগলো। তোমরা কমেন্ট করছো না, লাইক করছো না, শেয়ার তো করছোই না। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, এটা করো, তাহলে আমিও একটু মোটিভেটেড হই লেকচার ক্লাস এর জন্য। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়।